আপনাদের অধিকার নিয়ে কথা বলছে, একটা পদ খুঁজে বেড়াচ্ছে, আপনাদের পদবি খুঁজছে, আপনাদের চাকরির রাস্তা খুঁজছে। আজকে আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য আমি আজকের এই নির্বাচিত কমিটির যারা প্রতিনিধিত্ব করেছেন সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশেষভাবে কবির ভাই, আমাদের মিন্টু ভাই, আমিনুল ভাই সহ যারা আছেন আমাদের গ্রুপের সঙ্গে কথা বলেন, আমি কথা বলেছি, তাদের সবাইকে ধন্যবাদ। এই নির্বাচনটা শুধুমাত্র যে আজকে নির্বাচন হলো, এই নির্বাচনটা হয়েছে নেতৃত্বের না। আবারও বলি, কোর্ট, আজকের যে নির্বাচন হলো এই নির্বাচনটা নেতৃত্বের নির্বাচন না, অধিকার আদায়ের জন্য সামনে কাউকে সামনে দেওয়ার একটা নির্বাচন হয়েছে। এখানে নেতা হয়ে কিচ্ছু কেউ করতে পারবেন না, কেউ এমপি হতে পারবেন না, কারো কোনো আয় নেই, শুধু ব্যয়। যারাই নেতৃত্বে থাকবেন দেখবেন এখন তারা ঝাল কতটুকু। আজকে যারা সর্বোচ্চ যারা ভোট পেয়েছেন, সুমন ভাই থেকে মাহাতা ভাই থেকে শুরু করে যারা পেয়েছেন, তাদের উপরে আপনারা ভোট দেন নাই। আপনাদের চাকরির, আপনাদের কর্মসংস্থানের জায়গা নিরাপদ করার জন্য তাদের হাতে দায়িত্ব দিয়েছেন এবং তারাও আপনাদের কাছে কমিটমেন্ট করেছেন যে আপনাদের পাশে ভাই হিসেবে, ঢাল হিসেবে দাঁড়ানোর জন্য কমিটমেন্ট দিয়ে আপনাদের ভোট তারা আপনাদের কাছ থেকে নিয়েছেন। সম্পর্ক হচ্ছে ভাই এবং ভাইয়ের, নেতা এবং কর্মীর না। এখানে সবাই চাকরিজীবী, কর্মজীবী সবাই। এখানে কোনো নেতা আর কর্মীর সম্পর্ক নাই, সম্পর্ক ভাই ভাইয়ের। আমরা একই প্রতিষ্ঠানে চাকরি করি, একই জায়গায় কাজ করি, আমরা সবাই ভাই ভাই হিসেবে পাশে দাঁড়াবো। এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন হয়েছে। আমরা আমাদের সামনে একজন ভাইকে দাঁড় করাইছি এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভোটের মাধ্যমে আপনারা সেই সকল ভাইদেরকে নির্বাচিত করেছেন। শুধুমাত্র নেতাদের যে এখন আপনাদের উপরে দায়িত্ব, এমনটাই যদি কেউ ভেবে থাকেন তাহলেও ভুল করবেন। আপনাদের দায়িত্ব যেমন, তার উপরে তাদের দায়িত্ব আপনাদের। তাকে আপনারা ছেড়ে দিয়ে আপনারা পিছনে থেকে চলে যাবেন, তাহলে কিন্তু এই ভাইগুলোরা আরো বিপদে ফেলে দিচ্ছেন। তারা যেমন আপনাদের জন্য লড়াই করবে, তাদের পাশেও আপনারা থাকবেন। তারা যখন যে প্রোগ্রাম দিবে, যখন যে বিষয় আপনাদের ডাকবে, আপনাদের কিন্তু তাদের কথায়, তাদের ডাকে সাড়া দিতে হবে। সাড়া না দিলে এই নেতৃত্বের কোনো মূল্য নেই। আর এই যে নেতৃত্ব হয়েছে, আমি এই ফুল বডির কাছে আমি আবেদন করছি এবং আজকে আমার পক্ষ থেকে যে মেসেজ, একজন কর্মচারী তার অধিকার থেকে যেন বঞ্চিত না হয়। এটাই হচ্ছে নির্বাচনের আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে তার প্রতিশ্রুতি। সুযোগ হয়েছিল এখানে চতুর্থ শ্রেণীর এই যে নেতৃবৃন্দ যারা আছেন, রফিক ভাই থেকে শুরু করে হামদান কাকা, আমাদের সিরাজ ভাই আছেন, সাউদুল মামা আছেন, ইনাদের দাওয়াতে এখানে এসে কথা বলার সুযোগ হয়েছে। আর দ্বিতীয়বার সুযোগ হলো আমার সহযোদ্ধা ভাইদের এসে। কোনোদিন ভাবতেও পারি নাই, কোনোদিন ভাবি নাই যে আমার সহযোদ্ধা ভাইদের দাওয়াতে এখানে আসবো এবং কথা বলার সুযোগ পাবো। কোনো একদিন আসছিলাম, সাউদুল মামা, রফিক ভাই তাদের দাওয়াতে আসছিলাম, এখানে দুটো কথা বলছিলাম। সেখানে সব চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং নেতারা ছিল। কিন্তু এটা আমার প্ল্যাটফর্ম, এটা আমার জায়গা, এটা আমার প্রাণের জায়গা, আমার কর্মচারীদের সহযোদ্ধাদের জায়গা। এই জায়গাটাতে আমি আমার মতো করে বলে যাচ্ছি। আজকে যে মিডিয়ার যে ভাই আছেন, বক্তব্য নেওয়ার কিছু নয়, বক্তব্য আপনি নিয়েছেন, বক্তব্য নিয়েছেন। প্রধান উপদেষ্টার বাসভবন যখন আমরা 50,000 কর্মচারী ঘেরাও দিয়েছিলাম, বক্তব্য নিয়েছেন একটানা 7 দিন যখন প্রেস ক্লাবের সামনেও অনশন করছিলাম। আপনার পেজে বক্তব্য শেষ নাই। বক্তব্য নিয়েছেন শ্রম ভবন যখন ঘেরাও দিয়েছিলাম। আবারও বক্তব্য নেবেন এই সকল কর্মচারী ভাইদের অধিকার যেদিন আদায় হবে। এই বডি কোথায় যে দাঁড়ায় এবং সেই দাঁড়ানোর ক্ষেত্রে রাজপথে কোথাও যদি কোনো বাধার সম্মুখীন হতে হয়, আমরা বাংলাদেশ আউটসোর্সিং, দৈনিক মজুরিভিত্তিক প্রকল্প এবং মাস্টার ল স্থায়ী কর্মচারী যারা আছে, আপনাদের তো একটা মন্ত্রণালয়, 44টা মন্ত্রণালয়ের প্রতিনিধি আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। শুধু ভূমি জরিপ নয়, আপনাদের ভূমি জরিপ যেমন, ভূমিতেও আমাদের সহযোদ্ধারা আছে, তাদেরকেও আমরা কথা বলবো, তারাও যেন আপনাদের সাথে পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সমস্যাগুলো সমাধান করে ইনশাআল্লাহ। এবং যারা আমাদের গভর্নমেন্ট যারা আছে, চতুর্থ শ্রেণীর যে নেতৃবৃন্দ আছেন, তাদের সকলকে আমরা আহ্বান জানাবো, তারাও কিন্তু চাইলে অনেক সমস্যা সমাধান করতে পারে।
কিছু সমস্যা আছে গভর্নমেন্ট সমস্যা, জাতীয় সমস্যা। এই সমস্যাগুলা জাতীয়ভাবেই সমাধান ছাড়া সমাধান হয় না। আর কিছু সমস্যা আছে অফিসিয়াল সমস্যা, এই সমস্যাগুলা অফিসিয়াল ভাবেই কিন্তু সমাধান করা যায় যদি তারা সদিচ্ছা করে, কিন্তু তারা করে না। উদাত্ত আহ্বান জানাচ্ছি তাদের, আমাদেরকে আপনারা ভিন্ন পাঠ ভাববেন না, একই জায়গায় কাজ করি, আমরা আপনাদেরকে সহযোদ্ধা মনে করি। আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারাও আমাদেরকে সহযোদ্ধা ভাবে মেনে নেন এবং সহযোদ্ধা মনে করে আমাদেরকে কর্মস্থলে সেই কর্মে কাজ করার সুযোগ করে দেন। আমরা ভেদাভেদ চাই না। আজকে যদি বলেন আপনারা 30 লক্ষ, আমরাও কিন্তু 10 লক্ষ। আপনাদের 30 লক্ষের মধ্যে 15 লক্ষ 22 লক্ষ আছে বর্তমান বয়োজ্যেষ্ঠ, কারণ 2008-এর পরে ভালো কোনো নিয়োগ হয় নাই। আপনারা যদি এই রেশারেশি করেন, একটা সময় দেখবেন আপনার 4র্থ শ্রেণী শূন্য হয়ে যাবে, তখন কিন্তু আমরাই কিন্তু রাজপথে থাকবো। আমাদের ছাড়া এখনো কিন্তু আপনাদের কোনো প্রোগ্রাম, কোনো মিটিং মিছিল সমাবেশ আমাদের এই সহযোদ্ধা ছাড়া পরিপূর্ণভাবে রূপ নেয় না। অহংকার করে বলি না, আপনাদেরকে কানে পানি দেওয়ার জন্য বলি। আমাদেরকে আপনারা ভিন্নভাবে দেখবেন না। আমাদের সহযোদ্ধাদের বিভিন্ন ধরনের সমস্যা আছে, এই সমস্যাগুলো আপনারা চাইলেই সমাধান করতে পারেন, কিন্তু আপনারা সেটা আমলে নেন না। কেন নেন না? এটা আপনাদের টেকনিক্যাল সমস্যা। কিন্তু আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আজকে আমাদের যারা নির্বাচিত, যারা আপনাদের প্রতিনিধি হয়েছেন, তাদেরকে যেন তারা সহযোগিতা করে। এবং আমি আজকে নির্বাচন কমিশনের যে 5 জন ছিলেন, খুব স্বচ্ছতার সাথে পরিচ্ছন্নতার সাথে নির্বাচন পরিচালনা করেছেন। আমি যেটা বলেছিলাম বা যেটা ভেবেছিলাম, আমি কোনো নির্বাচনের প্ল্যাটফর্মে আসি নাই, আমি আসছি একটা মিলন মেলায়। আর আমি সেটাই দেখছি যে আপনারা ভাই ভাইয়েরা মিলে বিভিন্ন জেলা থেকে আসছেন, অনেক কষ্ট করে আসছেন। আমি গ্রুপগুলো কন্টিনিউ মনিটরিং করি, দেখি আপনারা অনেক দূর থেকে গাড়িতে উঠছেন, ছবি ছাড়ছেন। তো চিন্তা করি যে অনেক কষ্ট করে কিন্তু আসছেন। কেন আসছেন? অধিকার আদায়ের জন্য। সর্বশেষ চিন্তা থাকবে অধিকারের জায়গায় কারোর সঙ্গে কোনো আপোষ হবে না। আমার ন্যায্যতা আমাকে বুঝে দিতে হবে। আপনারা যদি বৈষম্য মুক্ত বাংলাদেশ চান, বৈষম্য মুক্ত বাংলাদেশের যদি দাবিদার হন, যদি বলেন, তাহলে আমাদেরকেও বৈষম্য মুক্ত কর্মস্থান দিতে হবে। আমাদের প্রাপ্য সম্মান আমাদের দিতে হবে। আমরা বলি নাই যে আমাদেরকে 50,000 টাকা বোনাস দেন, আমাদের রেশন দেন, আমাদের ফ্ল্যাট দেন, আবাসন ব্যবস্থা করেন, আমরা কিন্তু এগুলো বলি নাই। আমরা বলছি আমরা যেটা কাজ করি, আমাদের সেই কাজের ন্যায্য মজুরি, ন্যায্য প্রাপ্যতা আমাদের ফিরিয়ে দেন। এটা একজন মানুষের অধিকার, একটা রাষ্ট্রের নাগরিকের অধিকার, তার ন্যায্য প্রাপ্য পাওয়া। আপনারা সেই জায়গায় কর্মচারীদেরকে নিয়ে প্রতিনিয়ত টালবাহানা করছেন। এইখানে প্রতিটা মানুষ না, এখানে একটা মানুষের পিছনে 10 জন করে মানুষ ইনভলভ আছে। মা বাবা, তার স্ত্রী সন্তান দিয়ে, এবং সামাজিক প্রতিটা মানুষের সামাজিক দায়বদ্ধতা আছে, সামাজিক সম্মান আছে। আপনারা প্রতিনিয়ত কর্মচারীদের রুটির যে জায়গা, একটা পুরুষের পরিচয় কিন্তু তার চাকরি। যে কোনো মানুষ জিজ্ঞেস করে আগে আপনার নাম, তারপরে জিজ্ঞেস করে আপনি কি করেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের কর্মস্থান। আপনারা সেই কর্মস্থানের আইডেন্টিফাই এখনো করতে পারেন নাই। আমাদের কর্মচারীরা এখনো জানে না তারা দৈনিক হাজিরা আছেন নাকি আউটসোর্সিং এ আছেন। আজ আমাদের পরিচয় নিশ্চিত করেন। আর যদি আমাদের পরিচয় যদি আমাদের নিশ্চিত করতে হয়, তাহলে সেটা হবে একটু ভিন্ন পন্থায়। আমরা সেই ভিন্ন পন্থায় যেতে চাই না। আমরা চাই আপনারা যেভাবে আমাদেরকে দীর্ঘদিন, আমরা আমাদেরকে কর্মচারীরা বিভিন্ন সময় 8 মাস 10 মাস বেতন পান না, তারপরে কিন্তু কেউ নাগরিক সেবাকে অব্যাহত রাখে নাই। একজন বাংলাদেশের একজন কর্মচারী বলে নাই যে আমার বেতন দেন না, আমি আর কাজ করবো না, আমি আর কাজ বন্ধ রাখছে, এরকম নজির নাই। এবং জীবন বাজি রেখেও আমার সহযোদ্ধারা অনেক জায়গায় কাজ করে যান। আমি যদি আপনাদের এক্সাম্পল দেই, দেখেন খুঁজে বিদ্যুতে, দেখেন খুঁজে গ্যাসে, দেখেন কয়লার খনিতে, প্রতিনিয়ত বিদ্যুতে স্পষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে, আমার সহযোদ্ধারা মারা যাচ্ছে। কি দিচ্ছেন রাষ্ট্র তাদের? কয়লার খনিতে একজন কর্মচারী যখন 200-300 গজ নিচে যায়, তার বন সই দিয়ে যেতে হয় যে আমি যদি মারা যাই এর জন্য প্রতিষ্ঠান দায়ী থাকবে না। কেন দায়ী থাকবে না প্রতিষ্ঠান? প্রতিষ্ঠানের নিশ্চিত করার কাজ ছিল আমার সুরক্ষা দেওয়া। আমার সুরক্ষা তো প্রতিষ্ঠান আমাকে দিবে। তো আমরা যে দাবিগুলো করেছি,
আমাদের সর্বপ্রথম 1 নম্বর দাবি, আমাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে, বোস দাবি, এবং এটা আমাদের নাগরিক অধিকার। আমাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে। এর পরের যে দাবিগুলো, এগুলো মৌলিক দাবি, বেতন বৃদ্ধি, 5% ইনক্রিমেন্ট, মাতৃত্বকালীন ছুটি, এটা একজন নারীর নাগরিক অধিকার এবং সাংবিধানিক অধিকার, যে অধিকার থেকেও আমাদের বঞ্চিত করছে। তার চেয়ে সবচেয়ে বড় বিষয়, আজকে নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনাদের চাকরির বিষয়টাকে ক্লিয়ার করবেন। এটা হচ্ছে এই নতুন কমিটির চ্যালেঞ্জ। ভেবে দেখবেন যে আপনারা কি করবেন। আপনারা বাপের পরিচয় থাকবেন নাকি চাচার পরিচয় থাকবেন। দীর্ঘদিন প্রতিষ্ঠানের হয়ে কাজ করে আপনি এখানে আমার কান্দে ঠিকাদারকে চালাই দিবেন, আমরা এটা মেনে নেব না। আপনি চলে যান, মরে যান, বন্ধ দেন। যে প্রতিষ্ঠান এই কর্মচারীকে চালানোর ক্যাপাবল নাই, আপনারা অযোগ্য। সরকার ভাববে তাহলে এখানে যোগ্য লোককে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বসানোর জন্য, তাহলে আর ঠিকাদারের প্রয়োজন হবে না। আমার কথা কি আপনারা বুঝছেন? যদিও আমার কথাগুলো তেতো, কিন্তু এটাই বাস্তব। যে এতদিন যদি 20 বছর 15 বছর যদি আপনার ঠিকাদার ছাড়া চালাইতে পারেন, আজকে এমন কি হলো যে আজকে আপনাদের ঠিকাদারের মাধ্যমে চালাইতে হবে? আমরা এতদিন বাপের পরিচয় ছিলাম, আজকে চাচার পরিচয় আমাদের বাঁচতে হবে। দুদিন পর পর আমাকে নিয়ে নানান রকম ব্যবসা শুরু হবে। এই ব্যবসা আপনাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আপনারা করতে দিবেন না। আমরা চাইলে এখন প্রতিষ্ঠানকে বলতে পারি, ধরতে পারি, তখন প্রতিষ্ঠান বলবে তুমি ঠিকাদারের কাছে যাও, ঠিকাদার বলবে প্রতিষ্ঠানের কাছে যাও। আমার কর্মচারীরা 2 সাইডে ঢোল নাই যে 2 সাইডে আপনারা পিটাবেন। আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমরা এটা মেনে নেব না। আজকে যেমন বৃষ্টিতে ভিজে আমি আসছি, কালকে কোনো সমস্যা হলে আমার মতো 100 জন 1000 জন আপনাদের অফিসে যাবে। তবুও এই সিনেমিনি খেলা বন্ধ করতে হবে। সর্বপ্রথম এই কমিটির কাজ এবং চ্যালেঞ্জ, ঠিকাদারের হাতে কখনো কর্মচারীকে দেওয়া যাবে না। যদি আপনাদের আউটসোর্সিং করতেই হয়, তাহলে আপনারা সরাসরি প্রতিষ্ঠানের আন্ডারে যেভাবে নেওয়া যায় আপনারা ওইভাবে নেন। আপনাদের তো রাস্তা আছে, কিন্তু আপনারা ওই দিকে না দেখে আপনাদের বেনিফিটটা দেখেন। ঠিকাদারকে দিলে ঠিকাদার একজন কর্মচারীকে 3 ভাবে বিক্রি করে। আমার কোনো সহযোগিতা এখানে বিক্রি হওয়ার জন্য এতদিন পরিশ্রম দেয় না। আপনারা প্রতিষ্ঠান হয়ে দিলে আপনারা সকল কিছু পাবেন। ঈদ বোনাস, বৈশাখী ভাতা, মাতৃত্বকালীন ছুটি, যাবতীয় যত সুযোগ সুবিধা আছে আমাদের আন্দোলনের পরে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে দাবিগুলো মেনে নিয়েছেন, সকল দাবিগুলো, সকল যে সুযোগ সুবিধা আছে এগুলো আপনারা পাবেন। কিন্তু ঠিকাদারের আন্ডারে যখন আপনি যাবেন, আপনার তো চাকরিরই নিশ্চয়তা থাকবে না। সুযোগের হিসাব তো পরে, আপনার তো আগে নিশ্চয়তা থাকতে হবে, তারপরে না আপনি সুযোগ সুবিধা। তো সর্বশেষ বক্তব্য দীর্ঘায়ু করবো না। এখানে আপনারা সারাদিন বসে আছেন, অনেক কষ্ট করছেন, এখন আসলে এই কথা বলার শোনারও সময় নাই, পেটে ক্ষুধা আছে, দীর্ঘক্ষণ বসে আছেন। তো ভাই হিসেবে আপনাদের পাশে আসছি, ইনশাল্লাহ আপনারা আমাদের ভাই হিসেবে পাশে রাখেন, আর আপনাদেরকেও আমরা পাশে চাই, আর আমরাও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ, কমিটমেন্ট দিলাম। যারা আজকে নির্বাচিত হতে পারেন নাই তারা দুঃখ প্রকাশ করবেন না। আগামীতে আমাদের যে সংগঠন, কেন্দ্রীয় সংগঠন, এটা হচ্ছে আপনাদের একটা মন্ত্রণালয়ের সংগঠন, একটা মন্ত্রণালয়ের কমিটি। আমাদের 44টা মন্ত্রণালয় মিলে যে কমিটি হবে সারা বাংলাদেশ ঘিরে, আপনাদের মধ্যে থেকে যারা নেতৃত্ব দেওয়ার ইচ্ছুক, অধিকার আদায়ের জন্য যারা কাজ করতে ইচ্ছুক বিভিন্ন বিভাগে এবং জেলাতে, তারা আমাদের সাথে সহ মিটুবের সাথে আপনাদের নেতৃত্বের মাধ্যমে যোগাযোগ করবেন। তারা তাদের জেলায় বসাবেন, আমরা তাদেরকে আমরা সম্মানের জায়গায়, নেতৃত্বের জায়গায় আমরা রাখার চেষ্টা করব। আপনারা তখন এই নেতৃত্বের মধ্য দিয়ে 64 জেলার কর্মচারীদের নেতৃত্ব দিবেন এবং আপনারা 44টা মন্ত্রণালয়ের কর্মচারীদের নেতৃত্ব দিবেন, আশা করি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আল্লাহ হাফেজ, কর্মচারীদের দীর্ঘায়ু হোক।